বাজপেয়ীকে নিয়ে এসছি এখানেতে, আমার অনুষ্ঠানে নিয়ে এসছি বাজপেয়ীকে। কেন? দিল্লি থেকে যদি খানিকটা টাকা পাই, আমি অর্থ কমিশনের কাছ থেকে 600 কোটি টাকা পেলাম। ফাইন। আমার মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের পর যখন জ্যোতি বসুর বাড়িতে গেলেন তখন আপনার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ হলো এবং এই যোগাযোগ আপনি রেখেছেন। আমার মনে আছে যে সিঙ্গুরের তথ্যকেন্দ্রে যে বৈঠকটা হলো তার আগে হিটকোতে আপনি পার্থবাবুর সঙ্গে বৈঠক করলেন, তথ্যকেন্দ্রের বৈঠকে আপনি নিজেও ছিলেন। তো এই যোগাযোগটা হঠাৎ নষ্ট হয়ে গেল কেন? আপনার সঙ্গে তো একটা তৃণমূলের যোগাযোগ সবসময় সেটা অক্ষুণ্ণ তো ছিল। মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে, আমি তো বুঝতে পারছি না যে কি ব্যাপার। আমাকেও তো অনেকে তৃণমূলের বলে, আপনার সম্পর্কে তো ভালোই কথা বলেন উনি, সবসময়তে বলেন টলেন, কিন্তু কি হলো কিছু আমি কাগজে বলে দিয়েছি না কি কি বৃত্তান্ত আমি জানি না। এই যে আপনি এত অ্যাগ্রেসিভ হয়েছেন এই জন্য মনে হয়। মানে অ্যাগ্রেসিভ মানে আমি তো আমার পার্টি করবো, উনি ওনার পার্টি করবে, আমাকে কিন্তু ভদ্র ব্যবহার করতে অসুবিধা কি? আমার সাথে ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়। ঘন্টার পর ঘন্টা। সিঙ্গুরের সময়তে 2-4 দিন অন্তর আমার 2-1 সময় বাড়ির লোক 40 মিনিট 45 মিনিট ধরে আমি আস্তে আস্তে বলেই যাচ্ছি। 2-1 সময় বলেছে যে এতক্ষণ কি বলছো, এবার এবার রাখো ফোন। না, একটু মাথা গরম আছে মহিলার, একটু আস্তে আস্তে কথা বলতে হবে, একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে। যদি বোঝে একটু, আমি যদি নিচু হয়ে নরম হয়ে, আপনার সব দাবি মানা হবে, আরও বেশি দাবি মানা হবে, আপনি বুঝুন। আমি ওকে ঠান্ডা মাথায় বুঝিয়েছি যে আপনার সুবিধে হবে, আপনার পার্টিরও সুবিধে হবে। আপনার পার্টির সুবিধে দেখা আমার কাজ না, তাও আমি বলছি আপনার সুবিধে হবে, আপনি চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসবেন। মমতা প্যাকেজ, সারা ভারতবর্ষের নাম হবে মমতা প্যাকেজ। আমি ওকে ঠান্ডা মাথায় বুঝিয়েছি যে আপনার সুবিধে হবে, আপনার পার্টিরও সুবিধে হবে। আপনার পার্টির সুবিধে দেখা আমার কাজ না, তাও আমি বলছি আপনার সুবিধে হবে, আপনি চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসবেন। মমতা প্যাকেজ, সারা ভারতবর্ষের নাম হবে মমতা প্যাকেজ। আপনি জমিটা অতটা বলবেন, একটু কম করে বলুন। পার্থ চট্টোপাধ্যায় যখন ফাইনাল মিটিংয়ের আগে আমার ঘরে যখন আমি পড়লাম, বুদ্ধদা যখন দিলেন আমাকে, তুমি এইটা ফাইনালি ওদের বলো, পার্থবাবু সবটা পড়ার পরে বলছেন যে আমরা তো নিজেরা এই সমস্ত দাবি করিনি, এত আপনারা দিচ্ছেন, এত আপনি খুশি তো? বলে হ্যাঁ, এতে মিটবে। আর আমি বললাম জমিও খানিকটা আমরা রাখছি, দেবো, ফেরত দেবো। অনেক অসুবিধা আছে দেওয়া, কিন্তু যা হোক করবো। না, সেটা তো আপনি পারলেন না, আপনার পার্টি না বা না, ও মমতাকে ফোন করলো ওইখান থেকে, যে এই গৌতমবাবু বলছেন, মমতা আমাকে ফোন দিল। আমি ওকে বললাম একে একে, ও লিখতে শুরু করলো কাগজ দিয়ে, মানে 1, 2, 3, 4, 5 করে সব কটা বললাম। কৃষকদের এই, অকৃষক যারা অরাজি তারা এই, বর্গাদারদের এই, চাকরির এই, দোকানের এই, টাকা পয়সার এই, ক্ষেতমজুরদের এই, সমস্ত করে তারপরে আমি বললাম যে জমি মুখ্যমন্ত্রী বলেছেন এইটা ছাড়বে, একটা ফিগার আমি বললাম। আমাকে বললেন উনি ফোনে যে এগুলো তো ভালো আছে, জমিটা একটু বাড়াতে হবে। আমি তার উত্তর দিলাম যে দেখুন, আমি মুখ্যমন্ত্রীকে যা চিনি, আপনি যদি মুখ্যমন্ত্রীর সাথে বসে, এই বাকিগুলো তো আপনি একমত হলেন, আপনি যদি বলেন যে জমিটা একটু বাড়িয়ে দিন, আমি যা মুখ্যমন্ত্রীকে চিনি, আমাকে যেটা বলতে বলেছেন আমি বললাম খানিকটা বাড়িয়ে দেবেন, আপনি মিটিয়ে নিন। বললো ঠিক আছে, আলোচনা করলে তাহলে সেটা হবে। আমি বুদ্ধদাকে বললাম, বুদ্ধদা বললো তাহলে তুমি এক কাজ করো, আজকেই বসার ব্যবস্থা করো। আমি আবার মমতাকে ফোন করলাম, বললাম আমি রাজি আছি। তথ্যকেন্দ্রে বসলো, সব আলোচনা হলো। তারপরে হঠাৎ পার্থকে নিয়ে যায়নি, যে আলোচনাটায় থাকলো তাকে নিয়ে যায়নি, নিয়ে গেছে কল্যাণবাবুকে। ঝাট করে শেষে বলছে 400 একর। এটা কি বলছেন আপনি? এতক্ষণ কথার পরে 400 একর আবার বলছেন? আপনি এত কথা হলো, বাইরে সারা দেশের সাংবাদিক বসে আছে, আপনি আর মুখ্যমন্ত্রী দুটো লোক বাইরে গিয়ে বলবেন যে আমরা মিটিয়ে নিলাম। আপনিও জিতলেন না, বুদ্ধদেবও জিতলো না, আপনিও হারলেন না, বুদ্ধদেবও হারলো না, বাংলা জিতলো। যান না, বাইরে গিয়ে বলুন না। বলুন না গৌতমবাবু, আরেকদিন আলোচনা হবে। তাহলে আবার কি হবে? আপনি আবার 400 একর যদি বলেন, আবার কি হবে? কি আলোচনা হবে? বুদ্ধদা বলছে যে দেখুন, হাত দুটো ধরেনি মমতার। বুদ্ধদা আমি দেখেছি, হ্যাভ সিন। মমতা বুদ্ধদার চোখের দিকে তাকাতে পারেনি। একটা ঘাড়ে কাপড়ের ব্যাগ ছিল, তার মধ্যে হাত ঢুকিয়ে এরমভাবে কাগজপত্র যেসব করছে অস্বস্তির মধ্যে।
না এটা হবে না। বুদ্ধদা বলছে আমার যা দেওয়ার সব দিলাম, আপনি দয়া করে এটা আর আটকাবেন না, আমাকে কারখানাটা করতে দিন। আরে দেহ মনে টোটাল আরতি নিয়ে বলছেন। বলো পরে আলোচনা হবে। তো কি মাথার কোনো কোনো ঠিক নেই, তো কিছুই ঠিক নেই মাথা। খুব বেশি রকম ঠিক আছে, সেইটা করেছেন বলেই তো সিঙ্গুর এবং নন্দীগ্রাম এখনো তাকে ডিভিডেন্ড দিচ্ছে। ওখানে হ্যাঁ বললে আজকে যে ধাক্কায় বাম এত 34 বছরের বাম শাসন নড়বড় করছে সেটা হতো। নন্দীগ্রামটা ঠিক আছে, বলুন তো আপনি। নন্দীগ্রাম ঠিক আছে, হ্যাঁ, নন্দীগ্রাম ঠিক আছে, সিঙ্গুরটা ঠিক নেই। আমি বলছি সিঙ্গুরটা আন্দোলন এক জিনিস। ডিভিডেন্ড দিচ্ছে তো সংসদীয় রাজনীতিতে। আর কিসের জন্য রাজনীতিবিদরা লড়বে? ওর সাথে লড়ে যদি ওই প্যাকেজ নিয়ে আসতে পারতো। পঞ্চায়েত ভোটে লোকসভাতে হই হই করে সিঙ্গুরে এতে জিতেছে কি তৃণমূল অসুবিধা ছিল? কংগ্রেস। আমি মমতার পক্ষে যদি বলি, আমি বলছি যদি এইরকম একটা প্যাকেজ ছিনিয়ে নিত গভর্নমেন্টের কাছ থেকে, সেটা ছিনিয়ে নিল, তার সাথে ফ্যাক্টরি হলো, গৌতম দা, ফ্যাক্টরি না করাটার মধ্যে দিয়ে কি বেনিফিটটা হলো? হ্যাঁ, ছিনিয়ে আপনি প্যাকেজ ছিনানোর কথা বলছেন, মহাকরণের কুর্সি ছিনিয়ে নিচ্ছেন ওই সিঙ্গুর ডিভিডেন্ড নিয়ে। কি বলছেন? এটা মমতা ব্যানার্জি অত বুঝেও করেনি, কেউ কি বুঝিয়েছে, কিন্তু এটা প্রথম কথা ঠিক না। আচ্ছা, এবার আমি আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে রাজারহাট আপনি কোন ম্যাজিকে করলেন। আমি পরবর্তীকালে রাজারহাট নিয়ে বিতর্কেও আসবো, কিন্তু যাতে রাজারহাট সিঙ্গুর হলো না, রাজারহাটে কি করেছেন যেটা সিঙ্গুরে হয়নি? সিঙ্গুরে জটটা কেন পাকলো? রাজারহাট তার থেকে অনেক বেশি একর জমি, কয়েক গুণ, আমার মনে হয় কত, 10 গুণ, 20 গুণ, 40 গুণও হতে পারে। 3-3.5 সল্টলেক ঢুকে যায়। হ্যাঁ, সেই আয়তনের জমি আপনি রাজারহাট করলেন, সেটা সিঙ্গুর হলো না। বিতর্ক হলো অনেক পরে, রাজারহাট প্রায় তৈরি হয়ে যাওয়ার পরে। আর সিঙ্গুরে ওই 997 একর পারলেন না কেন? সিঙ্গুরে আলোচনা খানিকটা হয়েছিল, প্রথম দিকে যে বিতর্ক খুব একটা ছিল, আপনি দেখবেন সিঙ্গুরে খুব একটা বিতর্ক ছিল না, পরে ইস্যুটা ক্রপ আপ করে, অনশন করে, এটা ওটা করে। প্রথম দিকে যে সিঙ্গুর নিয়ে খুব বেশি বিতর্ক হয়েছিল তা না। তারপরে ওই যে একটা ফিগার বলা হয় 80-85 ভাগ রাজি হয়ে গেল, নিয়ে নিল। তারপরে জমি হিসাবে বলা হয় গভর্নমেন্টের থেকে, টাটাটা দেখলো, আমরা বলেছিলাম তোমরা খড়গপুরের দিকে যাও, তার ওরা 2-3টে জায়গা থেকে এটা পছন্দ করলো। কিন্তু মমতা ব্যানার্জির সাথে আলোচনার ব্যবস্থাটা পলিটিক্যালি উনি নিয়ে নিলেন। আরেকটু আলোচনা হয়তো করলে, ওই অনশনের সময় আরেকটু কথাবার্তা বললে যদি উনি বুঝতেন ভালো হতো। কিন্তু উনি যদি, যেটা আপনি বললেন, ওর মাথায় যদি ঢুকে যায় যে ওটার থেকে আমি ডিভিডেন্ড পাবো পলিটিক্সে, আমরা আমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করছি। আপনাদের মাথায়ও তখন 235 ঢুকে গেছিল। না না, 235 পেলে 235 বলবে, ছাড়া কি 234 বলবে নাকি? আলোচনা ও যে এখন তরপাচ্ছে, ওই শরীর মনের আর্থিক ওই যে এখন তরপাচ্ছে, ওই যে তরপাচ্ছে 2-3টে ভোটে জিতে, এই যে তরপানিটা, যে জিতে গেছি 2টো ভোটে জিতেছে বলে। গৌতম দা, রাজারহাটে যে কমিটি করেছেন, যে আলোচনা করেছে, সিঙ্গুরে কোথায় সেটা হয়েছে? সিঙ্গুরে সেটা করেনি। না, সিঙ্গুরে সেটা আমি বুদ্ধদাকে অনেক সময় বলি কি জানেন, যে আপনি টাটাদের এই ফ্যাক্টরি নেওয়ার জন্য সারা ভারতবর্ষে কাড়াকাড়ি পড়ে গেছিল, আপনি প্রায় ছিনিয়ে আনলেন টাটাদের কারখানাটা। আপনি ভেবেছিলেন যে এই কাজের জন্য পশ্চিমবাংলায় একটা পুষ্পবৃষ্টি হবে, ইট মারবে, এইটা আপনি ভাবেননি। বাট দিস ইজ পলিটিক্স। এমন একটা ব্যাপার, সামান্য জমি, সেখানে ওই একটা ফ্যাক্টরি হবে, কাগজে বলছে, সব বলছে, চাষিদের সাথে কথা বলছে, চাষিদের 85% রাজি হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটা মারামারি কাটাকাটি হবে। আমি বলছি বুদ্ধদা যদি এটা না বুঝে থাকে, কি অপরাধ দেবেন? কিছু তো ভদ্রলোক পলিটিক্সে এখনো আছে। না, টেকেন ফর গ্রান্টেড যে আমি 235 হয়েছি, এটা হচ্ছে শিল্পায়নের পক্ষে রায়, সুতরাং আলোচনার বিরোধীদের অত খাতির করার দরকার নেই, আলোচনার অত কমিটির দরকার নেই, যেটা রাজারহাটে হয়েছে সিঙ্গুরে দরকার নেই। এই অ্যাটিটিউডটা ছিল না পার্থবাবুর সাথে। আপনি জানেন মমতা ব্যানার্জির সাথে তো কি করে আলোচনা হবে, উনি তো সবসময় এমপি। কিন্তু পার্থবাবুর সাথে বুদ্ধদার যে আলোচনা অত্যন্ত ঘন ঘন হতো, মানস ভূঁইয়ার ঘন ঘন হতো,
এবং তৃণমূলের অনেক এমএলএ দে ফিল ভেরি ফ্রি ইন টকিং উইথ দ্য চিফ মিনিস্টার। সৌগত রায় কথা বলতেন, যেতেন আসতেন, নানান সমস্যা নিয়ে এই গোবিন্দপুরের যে সমস্যা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে মিটিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী একটা অহমিকাতে আছেন, কথা বলবেন না, কিন্তু সামাও মুখ্যমন্ত্রী আর মমতা এই যে একটা দুটো পোল, এবং মমতা দেখা করবে না, এটা একটা আনফর্চুনেট জিনিস। এইটা না হলেই ভালো হতো পশ্চিমবাংলার পক্ষে। এটা রাজারহাটে আমি সবসময়তেই, রাজারহাটটা অনেক বড় ব্যাপার, তো আমি গোড়া থেকেই চেঁচামেচি কম করে, প্রেস পাবলিসিটি কম করে, আমি আগে এলাকাটা বুঝেছি, আগে কংগ্রেসকে নিয়েছি। আমার মনে আছে প্রথম যেদিন আমি সার্ভে করতে শুরু করেছি, কংগ্রেস আটকে দিয়েছিল, তৃণমূল তখন জন্মগ্রহণ করেনি। 98 সালে তৃণমূল জন্মগ্রহণ করেছে। আমি সোমেন মিত্রকে ফোন করলাম, বাদলবাবু বললেন উনি চন্দননগরে। কিছুক্ষণ বাদে চন্দননগর থেকে সোমেন মিত্রের ফোন আসলো, আর দেখুন আমার সরকারি লোকেরা সার্ভে করছে, সার্ভে করার জন্য ওদের যন্ত্রটা বসাতে হয় একটা বাড়ির বারান্দায়, তার মানে সেই জমিটা নেবে না, ওই ধান ক্ষেতটা দেখছে, ওরা ভুল করে বুঝছে, ওদের বাড়ির সার্ভেটা বন্ধ করে দিয়েছে, আমাকে কালকে যেতে দিন। পরের দিন বললেন আপনি যান, আপনার লোককে পাঠান। এভরিথিং ওয়াজ রিজলভড। তৃণমূলের এমএলএ, তৃণমূলের ব্লকের চেয়ারম্যান, সুব্রত বক্সি মিটিংয়ে গেছে, তৃণমূলের স্টেটের প্রেসিডেন্ট, অ্যান্ড দে কোঅপারেটেড, আই মাস্ট সে দে কোঅপারেটেড। বিজেপি আছে, আমার তপন শিকদার ছিল মন্ত্রী ছিল, এমপি, কংগ্রেসের লোক কোঅপারেট করেছে। এবং এখন ওখানে কাজ হচ্ছে, 13,000 কোটি টাকার কনস্ট্রাকশন হয়েছে, 13,000 কোটি টাকার কনস্ট্রাকশন হয়ে গেছে, আর মোট কনস্ট্রাকশন হবে 80 থেকে 90,000 কোটি টাকার। আমি যে মালপত্র সাপ্লাই দিচ্ছি, তৃণমূলের কোঅপারেটিভ আছে, সিপিএমের কোঅপারেটিভ আছে, সব একসাথে মিলে কাজ করছে, সেখানে কোনো অসুবিধা কিছু হচ্ছে না। এই বড় ব্যাপারটা আপনি করতে পারলেন, কিন্তু ছোট ব্যাপারটা মুখ্যমন্ত্রী করতে পারলেন না। রাজারহাটের বড় ব্যাপারটা আপনি করলেন গুছিয়ে, কিন্তু মুখ্যমন্ত্রী তো সিঙ্গুরের প্রায়- ছোট ব্যাপারটা মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী প্রায় পারলেন করে না। ফেলেছিলেন। শেষে ওই যে মাচাটা বাঁধলো, শেষের দিকে ওই ন্যাশনাল হাইওয়ের উপর যে মাচাটা বাঁধলো, মাচাটা আপনারা রাখতেও দিলেন, ওই মাচাটা যদি বাঁধতে না দিত, বেঁধেছেন তো, রাখতেও তো দিলেন অতদিন, ন্যাশনাল ওই হাইওয়ে বন্ধ মাচাটা করে। বাঁধতে দেওয়া উচিত হয়নি। ওইটা যে কোনো কারণে আমাদের একটা ভুল হয়েছে। ওটা ওই মাচাটা বলা উচিত ছিল ডানকুনিতে গিয়ে বাঁধো। ন্যাশনাল হাইওয়ে 144, তুমি যত বড় লিডার হও, তোমার অনশন করতে হয় মেট্রোর সামনে করো, তোমার অনশন করতে হয় তুমি ডানকুনিতে এগোতে দেবো না। কাজ চলবে, 1 মাসের মধ্যে গাড়ি বেরোবে, তারপর সিঙ্গুর হয়ে যেত। হয়ে যেত, মিটে যেত, অবশ্যই মিটে যেত, এই মাচা না বাঁধতে দিলে। এই বুদ্ধিটা তখন মুখ্যমন্ত্রীকে দিলেন না। সামাও আমি বলছি যে এইটা, আমাকে রাত্রিবেলা এক নেতা ফোন করছে তৃণমূলের মাচা থেকে, যে দাদা বাঁচান, সব বিকেলের মধ্যে চলে যায়, বাড়ি যায়, আর আমাকে এখানে রেখে যায়, যে রাত্রিবেলা এই সমস্ত কলকাতার ট্যাক্সি অমুক তমুকের ইউনিয়ন করি আমি সব কটা মাচায় রাত্রিবেলা শুয়ে অবস্থান করতে পারি। এত বড় বড় মশা কামড়াচ্ছে আমাকে, ন্যাশনাল হাইওয়ের মশা। আপনি 2-10 একর জমি দিয়ে দিদির সাথে কথা বলে এটা মেটান। মাচা ভেঙে দেওয়া উচিত ছিল, কিচ্ছু হতো না।